বাংলা কমিক্সের জগতে এমন কিছু চরিত্র আছে যারা শুধু কাগজের পাতায় আটকে থাকে না, তারা আমাদের সংস্কৃতির একটা অংশ হয়ে যায়। একদম। আজ আমরা এমনই এক কিংবদন্তি চরিত্রকে নিয়ে একটু সংরূপ আলোচনায় বসব। বাটুল দ্য গ্রেট। ঠিক তাই। আমাদের হাতে আছে বিখ্যাত কমিক স্ট্রিপ বাটুল দি গ্রেটের দুটো পাতা। আর এই দুটো পাতা যেন কি বলবো, চরিত্রটা দুটো একেবারে ভিন্ন দিক তুলে ধরে। একটা মুদ্রার পিঠোপিঠের মতো। প্রথম পাতায় আমরা দেখব তার প্রায় অবিশ্বাস্য ক্ষমতা, তার দক্ষতা। আর দ্বিতীয় পাতায় সেই ক্ষমতারই একটা অদ্ভুত হাস্যকর পরিণতি। আমাদের আজকের লক্ষ্য হলো এই দুই মেরুর মধ্যে দাঁড়িয়ে থাকা চরিত্রটাকে বোঝার চেষ্টা করা। আমার মনে হয় বিষয়টা ঠিক এইভাবেই দেখা উচিত। নারায়ণ দেবনাথের সৃষ্টি এই চরিত্রটা তো শুধু একজন পেশিবহুল নায়ক নয়। না, বিলকুলই না। এই দুটি পাতার মাধ্যমে উনি দেখিয়েছেন কিভাবে কয়েকটা সহজ প্যানেল ব্যবহার করে একটা চরিত্রের মধ্যে গভীরতা আনা যায়, একটা দ্বন্দ্ব তৈরি করা যায়। একদিকে সে শহরের রক্ষাকর্তা, আবার অন্যদিকে সে নিজের শক্তির কারণেই অজান্তেই বিপদ ডেকে আনে। এই বই পরিত্যটাই কি বাটুলকে এত বছর ধরে এত জনপ্রিয় করে রেখেছে? আমার তো তাই মনে হয়। এই কন্ট্রাস্টেই আসল। দারুণ একটা পয়েন্ট। চলুন তাহলে প্রথম পাতাটা দিয়েই শুরু করা যাক, যেখানে বাটুলের ক্ষমতার একটা বলা যেতে পারে পরীক্ষা নেওয়া হচ্ছে। দৃশ্যটা খুব সাধারণ। বাটুল আর তার দুই বন্ধু, তাদের একজন একটা টার্গেট বোর্ডের ডার্ট ছুটছে, কিন্তু কিছুতেই লক্ষ্যে লাগাতে পারছে না। হ্যাঁ, আর তখনই লম্বা কানের বন্ধুটি সে বাটুলকে একটু ব্যঙ্গ করে, একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আমার প্রশ্ন হলো, এই ধরনের একটা সাধারণ প্রায় ছেলে মানুষই চ্যালেঞ্জ দিয়ে গল্পটা শুরু করার কারণ কি? এটা একটা খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ বাটুলের মতো প্রায় সর্বশক্তিমান চরিত্রের দুর্বলতা খুঁজে পাওয়া কঠিন। আর সে তো নিজে থেকে তার শক্তি দেখিয়ে বেড়ায় না, তাই না? না, সে তো খুব শান্ত স্বভাবের। একদম। তাই গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই চ্যালেঞ্জারের ভূমিকাটা খুব জরুরি। বন্ধুর এই উস্কানি বা ব্যঙ্গটাই তাকে অ্যাকশনে যেতে বাধ্য করে। ও আচ্ছা। এটা ছাড়া বাটুল হয়তো চুপচাপ দাঁড়িয়েই থাকতো, আর আমরা তার ক্ষমতা দেখতেই পেতাম না। তার মানে বন্ধুটা আসলে গল্পের গতি তৈরি করছে, একটা ক্যাটালিস্টের মতো কাজ করছে। ঠিক তাই। আর চ্যালেঞ্জটাও তো কোনো সাধারণ চ্যালেঞ্জ নয়। সে বলছে, তুই ওই পিলারটার পেছন থেকে আয়নার মধ্যে দিয়ে টার্গেটটা দেখে বোর্ডের মাঝখানে ডার্ট লাগাতে পারবি। ভাবা যায়। সত্যি বলতে আমি যখন প্রথমবার এটা পড়ি, আমার কাছে এটা প্রায় অসম্ভব মনে হয়েছিল। এটা কি শুধুই কমিক্সের আজগুবি ক্ষমতা দেখানো, নাকি এর কোনো প্রতীকী অর্থ আছে? না না, এখানে শুধু ক্ষমতা দেখানো হচ্ছে না, ক্ষমতার ধরনটা বোঝানো হচ্ছে। আচ্ছা। ভাবুন, আয়নায় প্রতিবিম্ব দেখে লক্ষ্যভেদ করা। এর জন্য মস্তিষ্ককে স্বাভাবিকের উল্টো করে ভাবতে হয়। জ্যামিতি আর পদার্থবিদ্যার একটা সহজাত দান থাকতে হয়। হ্যাঁ, ঠিক। লেখক বোঝাতে চাইছেন, বাটুলের ক্ষমতা শুধু পেশির শক্তির উপর নির্ভরশীল নয়, তার অবিশ্বাস্য নিয়ন্ত্রণ আছে, মনোযোগ আছে, আর বুদ্ধিমত্তাও আছে। সে শুধু শক্তিশালী নয়, সে দক্ষ। একদম। এই একটা কাজের মাধ্যমে লেখক বুঝিয়ে দিচ্ছেন যে বাটুলের গ্রেট হওয়াটা শুধু তার মাসলের জোরে নয়, তার মস্তিষ্কের জোরেও। আর সে কাজটা করেও দেখায়, একদম শান্তভাবে, কোনো কথা না বাড়িয়ে, শুধু সপাত শব্দে ডাটটা বোর্ডের ঠিক মাঝখানে গিয়ে লাগে। আর বন্ধুদের মুখের অভিব্যক্তি দেখার মতো। একেবারে হতবাক। কিন্তু আমার কাছে আরও আকর্ষণীয় লেগেছে এর পরের চ্যালেঞ্জটা। হ্যাঁ। ডার্টের মতো এত সূক্ষ্ম একটা কাজের পরেই বন্ধুটা সোজা চলে গেল একটা বিশাল কামানের গোলার দিকে। হ্যাঁ। মনে হচ্ছে সে যেন বাটুলের ক্ষমতার সীমাটা খুঁজে বের করতে চাইছে। একবার দক্ষতা, তারপর ব্রুট ফোর্স। একদম। গল্পকার এখানে খুব সচেতনভাবে চ্যালেঞ্জের মাত্রাটা কয়েক গুণ বাড়িয়ে দিলেন। দক্ষতার পরীক্ষা থেকে সরাসরি শারীরিক শক্তি চূড়ান্ত পরীক্ষায়। এটা একটা ক্লাসিক কৌশল, তাই না? হ্যাঁ, একটা ক্লাসিক ন্যারেটিভ কৌশল। প্রথমে দর্শকের মনে একটা প্রত্যাশা তৈরি করা এবং তারপরের মুহূর্তেই সেই প্রত্যাশাকে ছাপিয়ে যাওয়া। আমরা ভাবছিলাম বাটুলের নিশানাটাই হয়তো তার সেরা গুণ, কিন্তু পরের প্যানেলে এই লেখক আমাদের বলছেন আসল খেলা তো এখনও বাকি। আর সেই খেলাটা সত্যিই চমকে দেওয়ার মতো। বাটুল অবলীলায় কামানের গোলাটা তুলে নিল, যেন একটা টেনিস বল তুলছে। ঠিক। আর এমনভাবে ছুঁড়ে মারল যে সেটা একটা মোটা দেওয়াল ভেদ করে বেরিয়ে গেল। কিন্তু যেটা আমার দৃষ্টি আকর্ষণ করেছে, সেটা হলো দেওয়ালে তৈরি হওয়া গর্তটা। বলুন তো। ওটা এবড়ো খেবড়ো নয়, একদম নিখুঁত একটা গোল গর্ত।
এর কি বিশেষ কোনো তাৎপর্য আছে? অবশ্যই আছে। এখানেই তো কমিক্সের ভাষা, মানে শো ডোন্ট টেল এর সার্থকতা। আচ্ছা। দেখুন, লেখক কিন্তু কোথাও এক লাইনেও লেখেননি যে বাটুলের শক্তি কতটা বিধ্বংসী বা কতটা নিয়ন্ত্রিত। না, তা লেখেননি। তিনি শুধু দেয়ালে একটা নিখুঁত গোল গর্ত দেখিয়েই আমাদের সবটা বুঝিয়ে দিয়েছেন। যদি গর্তটা ভাঙাছোড়া হতো, তার মানে হতো শক্তিটা ছিল অনিয়ন্ত্রিত, একটা বিস্ফোরণের মতো। কিন্তু নিখুঁত গোল গর্ত প্রমাণ করে যে তার ছোড়ার মধ্যে শুধু প্রচণ্ড শক্তিই ছিল না, ছিল অবিশ্বাস্য নিয়ন্ত্রণ এবং নির্ভুলতা। বাহ! তার শক্তি বিশৃঙ্খল নয়, সার্জিক্যালি প্রিসাইজ, মানে শল্যচিকিৎসকের মতো নিখুঁত। এখানেই সে হাল্কের মতো চরিত্রদের থেকে আলাদা হয়ে যায়। তার মানে প্রথম পাতাটা জুড়ে আমরা এমন একজন বাটুলকে দেখলাম যে তার ক্ষমতার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখে, যে কোনো চ্যালেঞ্জ নিখুঁতভাবে সম্পূর্ণ করতে পারে। একজন সুপারহিরোর আদর্শ ছবি। একদম পারফেক্ট। কিন্তু এই ধারণাটা মাথায় নিয়ে যখনই আমরা দ্বিতীয় পাতায় যাই, পুরো ছবিটাই যেন ওলটপালট হয়ে যায়। ঠিক এখানেই গল্পের আসল মোচড়। প্রথম পাতায় তাকে প্রায় দেবতার মতো দেখানো হয়েছে, হ্যাঁ, আর দ্বিতীয় পাতায় তাকে মাটির পৃথিবীতে নামিয়ে আনা হয়েছে, যেখানে তার ওই দেবতাসুলভ শক্তি সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। পরিস্থিতিটা এখানে একেবারেই ভিন্ন। তারা নদীর ধারে ঘুরতে এসেছে, কিন্তু মাঝি নেই। একটা খুব সাধারণ দৈনন্দিন সমস্যা। আর তখনই এক বন্ধু খুব সাধারণ একটা বুদ্ধি দেয় যে নদীর ওপরে মাঝির বাড়িতে একটা ঢিল ছুঁড়ে তাকে খবর দেওয়া যায়। আমাদের মতো সাধারণ মানুষের জন্য এটা খুবই যুক্তিসঙ্গত একটা সমাধান। কিন্তু বাটুলের কাছে একটা ঢিল কথাটার অর্থ যে এতটা আলাদা হতে পারে, তা ওরা কল্পনাও করতে পারেনি। ঠিক এখানেই বাটুলের চরিত্রের মূল দ্বন্দ্বটা প্রকাশ পায়। তার কাছে ঢিল ছোঁড়ার ধারণাটা আমাদের মতো নয়। তার শক্তির বিশালতা সম্পর্কে তার নিজেরই হয়তো কোনো স্পষ্ট ধারণা নেই, অথবা সে নিজের শক্তিকে সাধারণ মানুষের স্কেলে মাপতে পারে না। ঠিক তাই। তার কাছে একটা ছোট নুড়ি পাথর তুলতে যেটুকু শক্তি লাগে, একটা বিশাল পাথরের চাই তুলতেও হয়তো সেটুকুই লাগে। তাই তার কাছে দুটোই সমান। এই সরলতা, বা বলা ভালো এই ডিসকানেক্ট ফ্রম দ্য হিউম্যান স্কেল, এটাই হলো গল্পের হাসির উৎস। আমি যখন প্রথম ওই প্যানেলটা দেখি যেখানে বাটুল একটা প্রায় নিজের শরীরের সমান পাথর তুলে নিয়েছে, আমার হাসি থামছিল না। ওর মুখের অভিব্যক্তিটা দেখেছেন? হ্যাঁ, মুখটা এতটাই সহজ সরল যেন সে খুবই স্বাভাবিক একটা কাজ করছে। আর তার বন্ধুরা? তারা ভয়ে আতঙ্কে জমে গেছে। তারা বুঝতে পারছে একটা বড়সড় বিপদ ঘটতে চলেছে। এটাই হলো কমেডির মূল ভিত্তি, অপ্রত্যাশিত পরিস্থিতি। বাটুলের উদ্দেশ্য কিন্তু সৎ, সে শুধু সাহায্য করতে চেয়েছিল। হ্যাঁ, ওর কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। কিন্তু তার সরল মন আর অপরিসীম শক্তির মেলবন্ধনে একটা বিপর্যয় ঘটে যায়। সে কিন্তু বুদ্ধিহীন নয়, কিন্তু তার চিন্তাভাবনা খুব সহজ এবং আক্ষরিক। ঢিল ছুঁড়তে বলা হয়েছে, তাই সে তার হাতের কাছের সবচেয়ে সুবিধাজনক পাথরটাকেই ঢিল হিসেবে ব্যবহার করেছে। তার কাছে ছোট বা বড়র কোনো ভেদাভেদ নেই। আর ফলাফল যা হওয়ার তাই হলো। বিশাল পাথরটা গিয়ে পড়ল সোজা মাঝির নৌকার ওপর। ফটাস! হ্যাঁ, ফটাস শব্দে নৌকাটা ভেঙে ডুবে গেল। যে মাঝিকে ডাকার জন্য এত আয়োজন, তারই রুজি রোজগারের একমাত্র উপায়টা নষ্ট হয়ে গেল। একদিকে যেমন হাসির, অন্যদিকে একটু ভাবলে বেশ করুণও লাগে, তাই না? ঠিক। এই করুণ রসের দিকটাই বাটুলকে একটা জটিল চরিত্র করে তোলে। এই ঘটনাটা শুধু কমিক রিলিফ নয়, এটা বাটুলের চরিত্রের একটা প্রায় ট্র্যাজিক দিকও তুলে ধরে। ট্র্যাজিক? কিভাবে? সে সাহায্য করতে গিয়েও অজান্তে ক্ষতি করে ফেলে। তার শক্তি একদিকে যেমন তার আশীর্বাদ, তেমনি তার চারপাশে সাধারণ মানুষের জন্য মাঝে মাঝে অভিশাপ হয়ে দাঁড়ায়। এটা তো ভেবে দেখিনি। সে নায়ক হতে চায়, কিন্তু তার সরলতার কারণে মাঝে মাঝে খলনায়কের মতো কাজ করে ফেলে। এই দ্বৈততাই তাকে এত মানবিক এবং আকর্ষণীয় করে তুলেছে। তাহলে এই দুটো পাতা বিশ্লেষণ করে আমরা বাটুলের একটা সম্পূর্ণ ছবি পেলাম, তাই তো? আমার তো তাই মনে হয়। একদিকে সে অবিশ্বাস্য ক্ষমতার অধিকারী, যার শক্তি আর দক্ষতা প্রায় অতি মানবীয় স্তরের। আবার অন্যদিকে সে একজন সরল মনের মানুষ, যার কাজকর্মের পরিণতি সম্পর্কে কোনো ধারণা নেই। তাহলে আসল বাটুলকে? আমারও এটাই প্রশ্ন। এই নিখুঁত যোদ্ধা নাকি এই শিশুসুলভ দৈত্য? আসল বাটুল এই দুটোই, আর এখানেই নারায়ণ দেবনাথের কৃতিত্ব। আচ্ছা। তিনি এমন একটা চরিত্র তৈরি করেছেন যার মধ্যে এই দুটো সত্তা একসাথে বাস করে। সে কোনো একরৈখিক সুপারহিরো নয়, যার কোনো ত্রুটি নেই। তার মানে ওর সবচেয়ে বড় শক্তি? ওর সবচেয়ে বড় শক্তি ও সবচেয়ে বড় দুর্বলতা। বাহ! এই জন্যই সে শুধু কমিক্সের পাতায় আটকে থাকেনি, বাঙালির মনে একটা স্থায়ী জায়গা করে নিয়েছে। তার উদ্দেশ্য সবসময় ভালো থাকে, কিন্তু তার কাজের ফলাফল সবসময় ভালো হয় না, আমাদের বাস্তব জীবনের মতোই। এই আলোচনা শেষে
আমার মাথায় একটা অন্যরকম প্রশ্ন ঘুরছে। বলুন। আমরা এমন একটা সময়ে বাস করি যেখানে সবকিছু খুব হিসেব করে চলতে হয়। প্রত্যেকটা কাজের সম্ভাব্য ফলাফল, তার প্রভাব সবকিছু নিয়ে আমাদের ভাবতে হয়। একটা খুব জটিল সময়। সেখানে বাটুলের মতো এমন একজন সরল, ভালো মনের চরিত্রের প্রতি আমাদের এই আকর্ষণ, এটা আসলে কিসের ইঙ্গিত দেয়? এটা একটা চমৎকার প্রশ্ন। আজকের এই জটিল পৃথিবীতে যেখানে আমরা সবাই খুব স্মার্ট এবং আত্মসচেতন হওয়ার চেষ্টা করি, সেখানে বাটুলের মতো এক চরিত্রের আবেদন কি আরও বেড়ে গেছে? তাই তো। এমন এক নায়ক যার শক্তি সব সমস্যার সমাধান করতে পারে, কিন্তু যার মনটা একদম শিশুর মতো। তার এই শিশুসুলভ ভুলের জন্যে আমরা তাকে ক্ষমা করে দিই, আমরা তাকে ভালোবাসি। হয়তো আমাদের এই জটিল জীবনে আমরা বাটুলের মতো এমন সরল সমাধান খুঁজি। অথবা হয়তো আমরা সেই সরলতাকে মিস করি, যা প্রযুক্তি আর অতিরিক্ত চিন্তার চাপে আমাদের নিজেদের ভেতর থেকে হারিয়ে গেছে। এটা সত্যিই ভাবার বিষয়। একদম।